হ্যালো পিজিয়ান্স, ওয়েলকাম টু ফিজিক্স ক্রো। তোমাদের আমি ক্লাস 12-এর বেসিক লেভেল নিউমেরিক্যালসের সেমিস্টার 4-এর আলোর প্রতিসরণের প্রিজমের আগে অবধি অর্থাৎ 21 পর্যন্ত সমস্ত বেসিক লেভেল নিউমেরিক্যালগুলো করিয়েছি। এরপরে 22 থেকে 30 অবধি প্রিজমের উপর যে কনসেপ্ট রয়েছে তার উপর যে নিউমেরিক্যালগুলো রয়েছে সেগুলো করে নাও। হ্যাঁ, একটু লেট হয়ে গেল, তবে যদি এই চ্যানেলে তুমি থেকে থাকো আগে থেকে তবে জানো, আর যদি না থাকো তাহলে তোমাকে বলবো যে আমার ক্লাসে তুমি আরেকবার প্রিজমের অঙ্কগুলো শিখে নাও, কারণ এখানে তোমাকে শুধু অঙ্কগুলো করে দেওয়া হবে না, অবশ্যই শেখানো হবে এবং উইদাউট ক্যালকুলেটার কী করে ক্যালকুলেশন করতে হয় সেটাও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, যেটা তোমাদের পরীক্ষায় যখন তুমি লিখবে আমি যেভাবে বলছি সেভাবে লিখলে অ্যান্সারটা কাছাকাছি আসবে এবং তোমাকে সেই অ্যান্সারটা কিন্তু কাটবে না। ঠিক আছে, তো যদি ক্যালকুলেটার অ্যালাউ করে সেক্ষেত্রে তো কোনো ব্যাপার না, কিন্তু অ্যালাউ না করতে গেলে আমি যেভাবে ক্যালকুলেশনগুলো শেখাবো, যেভাবে তোমাদের কনসেপ্টগুলো দেবো সেভাবে অঙ্কগুলো করো। তোমার প্রিজমটা যদিও তুমি অনেক দূর চলে গেছো আশা করি এখন, তবুও একবার বলবো প্রিজমের কনসেপ্টটা একবার অঙ্কের মাধ্যমে আমার কাছ থেকে নিয়ে নাও, তোমার রিভিশনও হয়ে যাবে এবং খুব ভালো করে তুমি অঙ্কর সাথে থিওরি কোয়েশনও সলভ করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, প্রিজমের প্রথম অঙ্কটা শুরু করার আগেই আমি তোমাদের প্রিজমের সামান্য কনসেপ্ট দেবো। একদম ডিটেলসে কিছু ফর্মুলাগুলো আমি ডিরাইভ করবো না, হ্যাঁ, ওগুলোকে একটু ধরে নেবো যে তুমি পারো, কারণ যে মেন ফর্মুলাগুলো রয়েছে সেগুলো কিছু কিছু ক্লাস 10-এও তোমরা শিখেছো, তো বারবার রিপিট করে লাভ নেই, আশা করি ওইটুকু পারবে। তারপর থেকে আমি আস্তে আস্তে এগোচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদের যেটা প্রথম অঙ্কটা বলার আগে বলবো যে মেন প্রিজম সম্বন্ধে একটু দেখে নাও। এটা যদি একটা প্রিজম হয়, ঠিক আছে, এটাকে বলা হয় প্রিজম কোণ বা প্রতিসারক কোণ এ। এখান থেকে একটা রশ্মি যখন আপতিত হয় তখন এখানে অভিলম্ব যখন ড্র করব, এই অভিলম্ব সাপেক্ষে এটাকে বলা হয় আপাতন কোণ। তারপর এটা প্রতিসিত হয়ে অভিলম্বের কাছে আসবে। ঠিক আছে, যদি বাই চান্স প্রিজম না থাকতো তাহলে এই পথে রশ্মিটা চলে যেত, এই পথে রশ্মিটা চলে যেত। এরপর এখান থেকে আবার একটি অভিলম্ব আঁকতে হবে, এটা অভিলম্ব, এবং অভিলম্বের সাপেক্ষে এটা এবার দূরে চলে যাবে, কারণ লঘু থেকে ঘনতে গিয়ে এবার ঘন থেকে লঘুতে এসছে। ঠিক আছে, এবার যেহেতু এটা ফাইনাল রশ্মিকে যদি পেছন দিকে বাড়িয়ে দাও তাহলে এই যে কোণটা তৈরি হয় এটাকে আবার বলা হয় চ্যুতিকোণ। তো আশা করি এগুলো সব জানো। এটাকে যদি পি বললাম, এটাকে মনে করো কিউ বললাম, এটাকে আর বললাম, এটাকে এস বললাম, তাহলে এই পি এটাকে মনে করো এন বললাম, এটাকে এন ড্যাশ বললাম, এটাকে এন ডবল ড্যাশ বললাম। তাহলে খুব ভালো করে জানো পি কিউ এন এটাকে বলে আপাতন কোণ। I1 নাম দিলাম কারণ এখানে একাধিক আপাতন কোণ রয়েছে। তারপরে এইখানে আর কিউ এন ড্যাশ মানে অভিলম্বের সাথে এই পাশে এটাকে বলা হয় প্রতিসরণ কোণ, এটাকে R1 বললাম। R1 বলার কারণটা হলো একাধিক প্রতিসরণ কোণ রয়েছে। এবার এখানে ফার্দার এটা আপাতন কোণ, হ্যাঁ, সেকেন্ড সারফেসে, তবুও এটার নাম R2 দিলাম, কারণ আমরা মনে রাখবে যে R1 বা I1 পার্টিকুলার যে আপাতন আর প্রতিসরণের ক্ষেত্রে প্রযোজ্য তা না। মনে রাখবে যদিও I ফর ইনসিডেন্ট আর R ফর রিফ্রাকশন, তবুও মনে রাখবে যখনই কোনো আপাতন যখন কোনো মাধ্যমের ভেতরে নেব তখন কিন্তু সেই আপাতন কোণটাকেও আর দিয়ে নেব। সো যে কোণগুলো বাইরে নেব সেই কোণগুলোকে কিন্তু আই দিয়ে লিখবো, যে কোণগুলো মাধ্যমের ভেতরে নেব সেগুলোকে আর দিয়ে লিখবো। কিন্তু বলার সময় খেয়াল রাখবে আপাতন কোণ কিন্তু আপাতন কোণ, প্রতিসরণ কোণ কিন্তু প্রতিসরণ কোণ, নইলে স্নেলের লব বুঝতে একটু অসুবিধা হবে। ওকে, তাহলে এটা R2, আর এখানে ফাইনালি এটা হলো I2, যেটা নির্গমন কোণও বলতে পারো বা ফাইনাল প্রতিসরণ কোণও বলতে পারো। ঠিক আছে, এখানে স্নেলের লটা যদি প্রয়োগ করো, একটু স্নেলের লটা লিখে দিই তাহলে আমার পরবর্তী অঙ্কতে কাজে লাগবে। সে স্নেলের লটা হলো, যদি সাপোজ এটার মাধ্যমটা বায়ু করে দিলাম, এটার মাধ্যমটা মিউ করে দিলাম, হ্যাঁ, তাহলে আমি এখানে বলতে পারি এইটুকুর যদি এ, এটা যদি নাম দিদি বি সি, যদি এবি সারফেসে তুমি স্নেল ফেলো তাহলে এবি সারফেসে স্নেল ফেললে হবে তোমার 1 ইন্টু সাইন I1। কেন? কারণ এই মাধ্যমে প্রতিসরণক 1, কারণ বাই মাধ্যম, এবং এখানে অ্যাঙ্গেলটা সাইন I1 ইকুয়াল টু এখানে হবে সেটা মিউ ইন্টু সাইন R1। ঠিক আছে, এটা একটা। আর একটা যদি তুমি এসি তলে স্নেল ফেলো তাহলে সেক্ষেত্রে হবে মিউ ইন্টু সাইন R2, কারণ মিউ ইন্টু সাইন R2 ইজ ইকুয়াল টু, এখানে মাধ্যম 1 হয়ে গেল 1 ইন্টু সাইন I2 হয়ে গেল। এই দুটো কিন্তু মাথার মধ্যে খেয়াল রেখে দেবে যে দুটো তলেই কিন্তু তোমাকে স্নেলের সূত্রটা অ্যাপ্লাই করে নিতে হবে। হলো, তাহলে স্নেলের সূত্র আমি দুটো তলে করে ফেললাম। এবার যখন যেখানে যেটা প্রয়োজন হবে ইউজ করব।
এরপরে তোমাদের যেটা ক্যালকুলেশন করতে হয় সেটা হলো এই প্রিজমটার চ্যুতিকোণটা বের করতে হয়, মানে এই ডেল্টাটা বের করতে হয়। যে ডেল্টাটা আমরা আর করলাম না, সেটা আমরা ক্লাস 10-এ করেছি, যার অ্যান্সারটা হয় I1 প্লাস I2 মাইনাস এ, আর যেখানে এটা হয় আবার R1 প্লাস R2। এটুকুটা মাথায় রাখবে। যেখানে ডেল্টা হলো চ্যুতিকোণ, I1 হলো আপাতন কোণ, I2 হলো নির্গমন কোণ, এ হলো প্রিজম কোণ। আবার সেই প্রিজম কোণটাই হয় ভেতরের R1 প্লাস R2 সমান, মানে ভেতরে যে দুটো প্রতিসরণ আপাতন কোণ রয়েছে ভেতরেরটা, তাদের যোগফলের সমান। এগুলো আমরা ক্যালকুলেশন আমরা আগে করেছি, ঠিক আছে। যেখানে এইটা প্রুফ করার সময় এটাও চলে আসবে যে ইকুয়াল টু R1 প্লাস R2, এটা ক্লাস 10-এ করেছো। এই ভেবে আমি কিন্তু আর করলাম না, নইলে ক্লাসটি আরও বড় হয়ে যাবে। ডান, তাহলে এইটুকু রাখলাম। এবার প্রথম অঙ্ক করতে যেটা লাগবে সেটা বোধ হয় দেখে নিই একবার, অঙ্কটা পড়ে এবার স্টেপ বাই স্টেপ যেখানে যেটা প্রয়োজন পড়বে সেই ডেরিভেশনটা করবো আমরা। প্রিজমের প্রথম অঙ্কটা বলছে 22 নম্বরটা, প্রিজমের কোণ 60 ডিগ্রি। 22 নম্বরটা দিয়ে আমরা শুরু করছি। প্রিজম কোণ দেওয়া আছে A ইকুয়াল টু 60 ডিগ্রি, ভালো কথা। তারপরে দেওয়া আছে তোমার ন্যূনতম চ্যুতিকোণ দেওয়া আছে। আচ্ছা, তার মানে এখন ন্যূনতম চ্যুতিকোণের কনসেপ্টটা তোমাকে দিতে হবে। ডেল্টা মিনিমামটা দেওয়া আছে কত, 48 ডিগ্রি 30 মিনিট, 48 ডিগ্রি 30 মিনিট। ওকে, প্রিজমের প্রতিসরাঙ্ক কত হবে নির্ণয় করতে বলেছে, মানে মিউ তোমাকে বের করতে বলেছে। আচ্ছা, এর জন্য তোমাকে একটু ন্যূনতম চ্যুতিকোণের কনসেপ্টটা নিতে হবে। ন্যূনতম চ্যুতিকোণের কনসেপ্টটা হলো যে, মনে রাখবে এটাও একটু তোমাকে বলে দিই, এটাও একটা গ্রাফের মাধ্যমে প্রমাণ করতে হয়, বাট অবকলন মাধ্যমে প্রমাণ করতে পারো, অবকলনের সাহায্যে। এই প্রমাণটাও আমি গেলাম না, ঠিক আছে, বড় প্রমাণ। শুধু একটু মনে রাখবে যেটা তোমার কনসেপ্ট লাগবে সেটা হলো, যদি এই রশ্মিটা মানে প্রিজমটা ন্যূনতম চ্যুতিকোণে থাকে, তাহলে মনে রাখবে ইফ ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা এম, তাহলে মনে রাখবে I1টা I2-র সমান হয় এবং R1টা R2-র সমান হয়, ঠিক আছে। এইটুকু মনে রাখলেই হবে। কি বললাম, যদি প্রিজমটা ন্যূনতম চ্যুতিকোণে থাকে এবং প্রিজমকে ন্যূনতম চ্যুতিকোণে রাখলে হ্যাঁ তোমার প্রিজম থেকে নির্গত আলোর উজ্জ্বলতা সব থেকে বেশি হয়, ঠিক আছে। একটু এগুলো পড়ে নেবে, পড়লেই বুঝতে পারবে, গ্রাফের সাহায্যে বোঝানো হয়েছে বইয়ে। আমার থিওরি ক্লাসে হয়তো ডেরিভেশনটা করা রয়েছে, দেখবে। হ্যাঁ, তো আমার যেটুকু লাগবে সেটুকু বলি, যে যদি চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম হয়, মানে ন্যূনতম হয়, তাহলে কি বললাম, আপাতন কোণ আর নির্গমন কোণটা সমান, আর ভেতরের যে আপাতন কোণ আর প্রতিসরণ কোণ, মানে প্রতিসরণ কোণ আর আপাতন কোণ, এই দুটো কিন্তু সমান হবে। ওকে, তা সেক্ষেত্রে ডেল্টা এমটা কি হয়ে যাবে, ডেল্টা এম হয়ে যায় I1 আর I2 যদি সমান, ফলে এটাকে তুমি 2I1ও বলতে পারো, 2I2ও বলতে পারো। যদি 2I1 বলো তাহলে 2I1 মাইনাস এ হয়ে যাবে, আর এক্ষেত্রে এ ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু আবার 2R1। এখান থেকে তুমি I1টা যদি বের করো, তাহলে সেই I1টা ইকুয়াল টু হবে ডেল্টা এম প্লাস এ টোটালটা ডিভাইডেড বাই 2, আর এখান থেকে যদি R1টা বের করো সেটা হবে a বাই 2। এই দুটো I1 আর R1 এর মানটা তুমি যদি স্নেলের ফার্স্ট ল AB সারফেসে প্রয়োগ করে দাও, তাহলেই তুমি কিন্তু এখান থেকে মিউটা পেয়ে যাবে। কী পাবে দেখো, 1 ইন্টু সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন এ বাই 2। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, মিউ ইজ ইকুয়াল টু পাচ্ছ সাইন অফ ডেল্টা এম প্লাস এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন অফ এ বাই 2। এই কনসেপ্টটা লাগিয়ে তুমি খুব ইজিলি এই অঙ্কটা করতে পারবে। এখানে কি বলেছে, তোমাকে মিউটা বার করতে বলেছে, ঠিক আছে। এ দেওয়া আছে, ডেল্টা এম দেওয়া আছে, তাই তো। প্রিজম কোণ দেওয়া আছে, ন্যূনতম চ্যুতিকোণ দেওয়া আছে, প্রিজমের প্রতিসরাঙ্ক বের করতে বলছে। তাহলে ডেল্টা এম দেওয়া আছে, এ দেওয়া আছে, তোমার মিউটা বের করতে হবে। প্রথমে এ থেকে শুরু করি। যেহেতু এ দেওয়া আছে এবং আমরা জানি ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে R1 আর R2 সমান হয়, তাহলে আমি এখানে যদি এটা প্রয়োগ করি যে এই এ ইজ ইকুয়াল টু হবে 2R1, তাহলে এখান থেকে আমি ইজিলি বলতে পারি R1 ইকুয়াল টু হবে a বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 60 বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। একটা হলো। দেন যদি আমি ডেল্টা এম এর এই ফর্মুলাটা প্রয়োগ করি, যে ডেল্টা এম ইজ ইকুয়াল টু তোমার কি 2I1 মাইনাস এ, 2I1 মাইনাস এ, এখান থেকে ডেল্টা এমটা হলো 48 ডিগ্রি 30 মিনিট ইজ ইকুয়াল টু 2I1 মাইনাস এ কত 60 ডিগ্রি, দ্যাট ইমপ্লাইজ 2I1 ইজ ইকুয়াল টু 60 আর 40 108 ডিগ্রি 30 মিনিট, দ্যাট ইমপ্লাইজ I1 ইজ ইকুয়াল টু অ্যারাউন্ড 54 ডিগ্রি 15 মিনিট, এরকম হবে I1। তাহলে I1 পেয়ে গেলে, R1 পেয়ে গেলে, তোমাকে বের করতে হবে মিউ। তাহলে এবার মিউ যদি এই ফর্মুলাটা তুমি ফেলে দাও, তাহলে মিউ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে সাইন অফ ডেল্টা এম কত হয় 48 ডিগ্রি 30 মিনিট প্লাস এ কত, এ হলো 60, তাই তো ভাই, হ্যাঁ, ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন অফ
a/2, a মানে 60/2, তাহলে এখানে হচ্ছে সাইন অফ কত 48 আর 60 মানে 108 মানে তো বা এখানে তো I1 পেয়ে গেছিলাম, এটা বসাতে তো বেকার আমি এটা করতে গেলাম, যদি এটাই করতে হয় তাহলে এটা করতে হতো না, সরি, শুধু R1টা এ দিয়ে এ আর ডেল টাইম দেওয়াই ছিল, এটা করার দরকার ছিল না, যাই হোক ঠিক আছে করে ফেললাম কোনো ব্যাপার না। মানে এখানে আমি এই যে এটা I1 তো এটাই তো আমি এখানে বের করলাম, এটাই তো R1 এখানে বের করলাম, আবার করার কি ছিল কি জানি, দেখ এটা হবে কত 54 ডিগ্রি 15 মিনিট, আর এটা হবে সাইন অফ কত 30 ডিগ্রি, তাই তো। এবার এই ক্যালকুলেশনটা করতে হবে, সাইন অফ 54 কেমন করে করবে, সাইন অফ 54কে অ্যারাউন্ড সাইন অফ 60 ধরলাম, একটু বেশি ধরছি, দেখা যাক না, সাইন অফ 60 মানে হলো √3/2, তাহলে এটা হলো √3/2, আর সাইন 30 মানে হাফ 1/2, তাহলে সাইন 30 হাফ, তো তাহলে মানে আলটিমেট তাহলে √3 মানে অ্যারাউন্ড 1.6, তাহলে অ্যান্সার হবে 1.6, ঠিক আছে, 2 × 4 হয় আর 1 1 হয়, তো তার মাঝখানে 1.6 এর কাছাকাছি হবে অ্যান্সার। সো অ্যান্সার কি আছে দেখিনি, অ্যান্সার হচ্ছে 1.62 ডিগ্রি, ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু এই অ্যাপ্রক্সিমেশনটা একটু তোমাকে করতে হবে, ঠিক আছে, নইলে কিন্তু তোমার আবার ক্যালকুলেটার লাগবে, এটা তো ক্যালকুলেটারে যদি বসাও তাহলেও তোমার এক্স্যাক্টলি ভ্যালু আসবে, কিন্তু ক্যালকুলেটার না থাকলে একটু তোমাকে অ্যাপ্রক্স করতে হবে, তুমি সাইন 60 ভ্যালু জানো সেটাই বসাও, ঠিক আছে। এবার ব্যাপারটা তোমাকে আরেকটাভাবে করতে পারো যে সাইন 60 মান কত হয়, √3/2 ইজ নিয়ার অ্যাবাউট 0.8, তাহলে এটাকে 0.75 ভাবতে পারো, আর এটা 0.5, তারপরে ক্যালকুলেশন করো 1.6ই চলে আসবে, ঠিক আছে। এই হলো 22 নম্বর। চলো এবার দেখি নেক্সট 23 নম্বরটা কি বলছে পড়ো। 23 নম্বরতে বলছে তোমার একটা একবর্ণী আলো 30 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমের একটি প্রতিসারক পৃষ্ঠে লম্বভাবে আপতিত হলো। আচ্ছা তোমাকে আগে এই কথাটা বলে দিই যে যখন কোনো তলে, হ্যাঁ, রশ্মিটা ওই তলের সাথে লম্বভাবে আপতিত হয়, তার মানে ওটাই কিন্তু ওর অভিলম্ব, অর্থাৎ সেই রশ্মিটা কিন্তু মানে ব্যাকে না, ঠিক আছে, মানে আপাতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণও কিন্তু 0 ডিগ্রি হয়, তাহলে এইখানে গিয়ে অভিলম্বটা আঁকতে হবে এবং তারপরে গল্পটা দেখতে হবে, ঠিক আছে। মানে এখানে I1 যেটা হবে I1 সেটা ইকুয়াল টু 0 ডিগ্রি আর R1 ইকুয়াল টু 0 ডিগ্রি, ঠিক আছে। একমাত্র লম্ব আপতনের ক্ষেত্রেই স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, সেক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ কোণ কিন্তু সমান হয়, মানে লম্বভাব আপতন হলে তার সে কোনো দিন ব্যাকে না, শুধু স্পিডটা কমে, ঠিক আছে। তাহলে এটাই হলো কিন্তু প্রতিসিত লাইট, ওকে, আর এটাই অভিলম্ব, আর এখানে এসে তারপরে তো আপতন আবার কোণ পাবে, এটা হলো তোর R2 যেটা। তারপরে দেখি কি বলছে গল্প নেক্সট। আপতিত হয় প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 হলে নির্গমন কোণ কত। আচ্ছা এই যে এখান থেকে যে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এই নির্গমন কোণ I2টা বের করতে দিয়েছে, ঠিক আছে। প্রিজম কোণ হলো A, ওকে, আর কি জানতে গেছে, আর নির্গমন কোণ আর বিচ্যুতি কোণ আর ডেল্টা জানতে গেছে I2 কত, I2টা কত জানতে গেছে, আর ডেল্টাটা কত জানতে গেছে, আর কি কি দেওয়া আছে তোর 30 ডিগ্রি প্রতিসারক কোণ, মানে A ইকুয়াল টু 30 ডিগ্রি তো দেওয়া আছে, ভালো কথা। আর কি দেওয়া আছে, উপাদানের প্রতিসরাঙ্ক 1.5, মিউ ইকুয়াল টু দেওয়া আছে 1.5, আর কিছু দেওয়া আছে না, আর কিছু দেওয়া নেই। এবার কি বের করতে হবে, I2 বের করতে হবে, ঠিক আছে, করছি, কোনো ব্যাপার না। চল এবার A দেওয়া আছে, মিউ দেওয়া আছে, I2 বের করতে হবে, তাই তো। আচ্ছা কি করে করা যায়, আচ্ছা আমরা প্রথমে A থেকে R2টা বের করি, কেমন করে বের করে দেখ, আমরা জানি A ইকুয়াল টু হয় R1 প্লাস R2, জানিস সবাই অলওয়েজ। তাহলে A যদি R1 প্লাস R2 হয় তাহলে আমি A এর জায়গায় 30 লিখতে পারি, R1 তো 0 বললাম, আর R2টা বেরিয়ে গেল, কত বেরোলো, R2 ইকুয়াল টু 30 ডিগ্রি, ডান। থাকলে বেঁচে I2 বের করার জন্য আমরা যদি এই তলটাতে স্নেল ফেলে দিই, কী হবে স্নেল ফেললে বল, এখানে মিউ ইন্টু সাইন অফ R2 ইজ ইকুয়াল টু 1 ইন্টু সাইন অফ I2, সিম্পল। এখানে এটা মিউ, এটা 1, ওকে। তাহলে মিউ এর মান কত দেওয়া আছে 1.5 ইন্টু সাইন অফ R2 কত দেওয়া আছে 30 ইকুয়াল টু সাইন অফ I2, ডান। তাহলে ওইদিকে 1.5 ইন্টু সাইন অফ 30 মানে হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন অফ I2, দ্যাট ইজ সাইন অফ I2 ইকুয়াল টু হলো 0.5, তো 1.5কে যদি 10 করে দিলাম তাহলে হলো 15/20, তাই তো। তাহলে 0.15/20, 15/20, তাহলে 150 নিলাম, 7 × 2 = 14, 7 দিয়ে 40, 10 নামলো
5 তুমি 10, 0.75। এবার 0.75 I2 ভ্যালু বের করতে হবে, তাই তো? 0.75, তো আমরা জানি সাইন অফ 30 মানে 0.5, সাইন অফ 45 মানে 1/√2, তো 1/√2 মানে ওপরে 1 নিচে √2, 1/1.4, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট পয়েন্ট টোটাল 10, 0.100 নিলে 6 পণ্য 14, তো 5 14 70, 6 14 7 14, 4 7 28, 4 7 8 7 1 7 9 7, 0.7। আর সাইন অফ যদি আমি 60 নিই তাহলে সেটা হবে √3/2, √3/2 মানে নিয়ার অ্যাবাউট √3 মানে তো ওই 1.6 এর মতো বাই 2, মানে 0.8, তাই তো? সাইন 60। এবার সাইন 60 মান 0.8, সাইন 45 মানে আমার 0.75, তার মানে এটা নিয়ার অ্যাবাউট সাইন 50, ঠিক আছে? দ্যাটস মিন I2 ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি হয়ে গেল। তাহলে প্রথমটা বেরিয়ে গেল যে I2 ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। নেক্সট আর কি বের করতে দিয়েছে? ডেল্টা। এবার ডেল্টা ইকুয়াল টু কী হয়? ডেল্টা ইকুয়াল টু হয় তোর I1 প্লাস I2 মাইনাস A, I1 প্লাস I2 মাইনাস A। তাহলে I1 কত রে? I1 তোর ভাই লোক 0, লম্বা পতন, প্লাস I2 কত? 50, মাইনাস A কত রে? 30, তাহলে 50 থেকে 30 বদলে 20 ডিগ্রি। এবার তোর অ্যান্সার দেখ, I2 তোর বই হিসাবে কত? 48.6, কোনো ব্যাপার না, এক্স্যাক্ট ভ্যালু তো বের করা মুশকিল, আর এটা 18.6, কোনো ব্যাপার না, ঠিক আছে? তুই 50 আর 20 লিখবি, কোনো চাপ নাই। ওকে, এই হলো তোর ক্যালকুলেশন। তুই যদি ক্যালকুলেটার না থাকে তাহলে কেমন করে করবি? এটাই বুদ্ধি। দেখ 0.75, তো তুই দেখ সাইন 60 মান হচ্ছে 0.8 আর সাইন 45 হচ্ছে 0.7, তোর মাঝখানে কি হয়? সাইন 50 না, তো সাইন 50 নিয়ার অ্যাবাউট হবে, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশন করতে হয়, কিছু করার নাই। চল নেক্সট 24 কি বলছে দেখ। বলছে তোর 1.6 প্রতিসরাঙ্কের একটা প্রিজমের কোণ কত হলে, 1.6 প্রতিসরাঙ্কের একটি প্রিজমের কোণ কত হলে একটি রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতি হবে। আচ্ছা, ভালো কথা। প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ দেওয়া আছে তোর 1.6, তারপরে কি বলছে ভাই? তোকে বলছে প্রিজম কোণ এ কত হলে একটি রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হলে I1 ইকুয়াল টু 40 ডিগ্রি হলে রশ্মিটি ন্যূনতম চ্যুতি হবে, ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা এম হবে। এটাই তো প্রশ্ন। I1 40 দেওয়া আছে, মিউ দেওয়া আছে তোর 1.6, এমত অবস্থায় বলছে তোর এ কত হলে ন্যূনতম চ্যুতি হবে, তাই তো? চল এবার I1 40, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম। প্রথমত ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম হলে ডেল্টা এম ইকুয়াল টু হয় 2I1 মাইনাস এ, হয়তো? চল তাহলে এখান থেকে আমরা বসাতে পারি ডেল্টা এম ইকুয়াল টু 2 × 40 মাইনাস এ, তাই তো? 80 মাইনাস এ, এটা একটা কনসেপ্ট আসছে। আর কি আসছে? মিউ দিয়ে করতে গেলে কি হওয়া যায়? আর একটা হয় I1 ইকুয়াল টু I2 হবে, মানে I2টার মানও 40 হবে, ঠিক আছে? R1 ইকুয়াল টু R2 হবে, এটা একটা করি, এটা একটা থাকলো। আবার R1 ইকুয়াল টু R2 হবে, I1 ইকুয়াল টু I2 হবে, এটা ন্যূনতম চ্যুতি কোণের শর্ত। আচ্ছা, তারপরে A ইকুয়াল টু হবে আবার R1 প্লাস R2 মানে 2R1, তাই তো? তাহলে আবার এখান থেকে 2R1এও A বেরিয়ে যাবে, তাহলে A ইকুয়াল টু 2R1, এটা একটা কনসেপ্ট হচ্ছে। তাহলে R1 ইকুয়াল টু A/2, R1 ইকুয়াল টু A/2, তাহলে R1টা A/2 হলো, ডেল্টা এম হলো এটা। আর কি ভাবে আসা যায়? এ দেওয়া আছে, স্নেল মিউ যখন দেওয়া আছে স্নেলটা ফেলা যাক, তাই তো? স্নেল ফেলা যাক। যদি প্রথম সারফেসে স্নেল ফেলি, এটা যদি নিই তাহলে 1 × সাইন অফ I1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে মিউ × সাইন অফ R1। এক্ষেত্রে যদি আমরা সাইন অফ 40 নিই ইজ ইকুয়াল টু মিউ দেওয়া আছে 1.6 × সাইন অফ R1 দেওয়া নেই, তাহলে R1টা এখানে বেরিয়ে যাবে, এখান থেকে আমি এটা বেরিয়ে যাবে। বাহ, ওই চাপে মনে হচ্ছে তো, বাবা চলে আসবে, কোনো ব্যাপার না। এখান থেকে R1টা বের করি। এবার সাইন 40, আবার নতুন ঝামেলা। সাইন 45 কত ছিল? সাইন 45 ছিল তোর সাইন
45 ছিল তোর কত রুট 1/√2, তো 1/√2 মানে 1/1.4 বলতে 0.7, 0.7 ছিল সাইন 45। তাহলে এটা ধরি সাইন 40 কত হবে, সাইন 30 বা 0.6, তাহলে সাইন 40 নিয়ে আর অ্যাবাউট 0.65 ধরলাম। তাহলে এখানে 0.65 ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু সাইন অফ R1। তাহলে সাইন অফ R1 ইকুয়াল টু 0.65 ডিভাইডেড বাই 1.6, 1.6 তাহলে এখানে পয়েন্ট উঠালাম, নিচে 100 পয়েন্ট উঠালাম, নিচে উপরে 10, 0 0 কেটে গেলো। তাহলে হলে এখানে 65 আর এখানে 160, একটু 5 দিয়ে কাটবো কি, কাট লাভ নেই, থাক 160 আর 65 16 দিয়ে কাটছি, 16 দিয়ে কাটলে এটা 16কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 4 10 দিয়ে ভাগ করলে 0.4 আসলো। সাইন R1 এর মান 0.4। এবার সাইন অফ 30 যদি নিই তাহলে সেটা হয় 0.5, তাহলে সাইন অফ 30 থেকে কম হবে, তাহলে R1 এর মান মোটামুটি হবে 25 ডিগ্রি নিয়ার অ্যাবাউট। দেখ সাইন 30 মান 0.5 হয়, হাফ হয়। এবার সাইন 0 মান তো আবার 0 হয়ে যাচ্ছে, তাহলে মাঝখানে জাস্ট এক ঘর কম, তো সাইন 25 বা 23 ধরলাম, 23 ডিগ্রি এরকম টাইপের হবে R1টা। হ্যাঁ, এবার প্রশ্ন কি, R1 পেয়ে গেলাম, জানতে চাইছে A, অর্থাৎ A ইকুয়াল টু হবে 2R1, দ্যাট ইজ 2 ইন্টু 23, দ্যাট ইজ ইকুয়াল টু মোটামুটি 46 ডিগ্রি। দেখ এবার তোর বই কি বলছে, 47 ডিগ্রি 24 মিনিট, ডাজন্ট ম্যাটার। দেখ বুঝলি কিনা, দেখ আরেকবার বলবো, আমরা এগুলো করছিলাম, ঠিক আছে, এখান থেকে জাস্ট আমার এর কনসেপ্টে লাগতো, দেখলাম যা স্নেল ফেললেই আমার R1টা চলে আসছে, ঠিক আছে। আর ভাই করতে করতেই তো আসবে না কনসেপ্ট, অঙ্ক তো আর কোনো মানে রকেট সায়েন্স নাই যে এইভাবেই চলবে, এটা করতে করতেই আসবে, করলাম চলে এলো। চল নেক্সট 25 নম্বর কী বলছে দেখ, 25 বলছে তোর কাঁচের তৈরি একটা প্রিজমকে জলে নিমজ্জিত রাখা আছে। মানে এখানে গল্পটা কিন্তু আবার একটু অন্যরকম হয়ে গেল, এটা প্রিজম, ঠিক আছে, ওকে, এটা এবার হয়ে গেল μ1, এটা হয়ে গেল μ2, এটা হয়ে গেল μ1। হ্যাঁ, এটা হলো 1 থাকলো না, এটা হলো জলে রাখা হয়েছে, জলের প্রতিসংখ্য কী বলেছে, জলের প্রতিসংখ্য 1.33, এটা 1.33, এটা 1.33 আর এটা 1.5, ঠিক আছে। এগুলো জল, ডি এগুলো ওয়াটার, পানি, ওকে। চল তারপরে গল্প কি, কাঁচের তৈরি প্রিজমকে জলে নিমজ্জিত রাখা আছে, ওই অবস্থায় প্রিজমের প্রতিসারক কোণের সীমা মান কি হবে যাতে কোনো রশ্মি প্রিজম থেকে নির্গত হতে না পারে। আমি তো প্রশ্ন পড়ে দেখিনি, এটা তো নতুন কনসেপ্ট, এটা টোকা তোদের হয়েছে, এখানে আমি তোদের নতুন কনসেপ্ট দেব, এটা মিটাচ্ছি। চল, দিল কা দরিয়া বহ হি গয়া ইশক ইবাদত। দেখ প্রিজম থেকে রশ্মি যদি না বেরোতে হয় তাহলে প্রিজম কোণের সীমাস্ত মান কী হয় সেটা আগে একটু শিখে নে। মনে কর একটা প্রিজম নিলাম, ভালো কথা। এবার এখান থেকে মনে কর একটা রশ্মি আপতিত হলো, এটা I1, ওকে, এখানে গিয়ে প্রতিষ্ঠিত হলো, এটা হলো R1, ভালো কথা। কিন্তু এখান থেকে প্রিজম থেকে যদি রশ্মি না বেরায় তার মানে এটা প্রিজম ঘেঁষে চলে যাবে, এটা কি প্রিজম ঘেঁষে চলে যাবে, অর্থাৎ এইখানে যে আপাতন কোণটা হবে সেটা হবে সংকট কোণ, অর্থাৎ থিটা সি, আর এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। এই হলো গল্প। এটা যদি বায়ু মাধ্যম ধরলাম, এটা 1, এটা 1 আর এটা মিউ ধরে করি, তারপরে আমরা কনসেপ্টে চলে আসবো, কোনো ব্যাপার না, ঠিক আছে। এটাই হলো প্রিজম থেকে রশ্মি না বেরোনোর শর্ত, আর এটা হলো তোর এ, ঠিক আছে। আমরা জানি A ইকুয়াল টু R1 প্লাস R2, ওকে। এবার এই R1 আর R2 তোকে এইখান থেকে মানে স্নেল লাগিয়ে বের করে নিতে হবে, তাহলে এ বেরিয়ে যাবে। কারণ আমরা অলরেডি পিকচারটা এমন করলাম যেখানে দেখালাম যে রশ্মি বেরাচ্ছে না, তাই এমতো অবস্থায় তোর R1 যেটা বেরাবে আর R2 মানে থিটা সি যেটা বেরাবে সেটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা এখানে বসিয়ে দিলে এর মান এত হলে রশ্মি বেরাবে না, সিম্পল। তাহলে A ইকুয়াল টু R1 প্লাস R2। এবার R1 বের করার জন্য যদি এখানে স্নেল ফেলি তাহলে ফার্স্ট পেজে 1 ইন্টু সাইন অফ I1 ইকুয়াল টু মিউ ইন্টু সাইন অফ R1, ডান।
আচ্ছা এখান থেকে যদি r1 দেখিস তাহলে r1 ইকুয়াল টু নাথিং বাট সাইন ইনভার্স সাইন অফ i1 ডিভাইডেড বাই মিউ, তাই না? মিউ চলে আসলো, হয়ে গেল। সেকেন্ড সারফেস যদি দেখিস তাহলে হবে মিউ ইন্টু সাইন অফ r2 মানে থিটা সি, কিন্তু হ্যাঁ দেখ ভালো করে, r2টাই কিন্তু থিটা সি ইজ ইকুয়াল টু 1 ইন্টু সাইন অফ 90। তাহলে সাইন অফ থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই মিউ, that is implies theta c equal to sin inverse 1 by mu. So therefore a equal to sin inverse sin of i1 divided by mu plus sin inverse 1 by mu। এটা হলো a এর মান, প্রিজম কোণের মান। এটা হতে গেলে আর কোনো রশ্মি এখানে বেরাবে না। এবার যদি তুই বাই চান্স i1টাকে 0 নিস, ভালো করে দেখ, মানে যদি লম্বা আপাতন নিস, তাহলে সেক্ষেত্রে a ইকুয়াল টু কী হবে বল? যদি i1 0 নিস তাহলে এখানে সাইন 0 হয়ে গেল, সাইন 0 0 বাই সামথিং 0, মানে এই পার্টটা 0, মানে অনলি সাইন ইনভার্স 1 বাই মিউ। আর সাইন ইনভার্স 1 বাই মিউ নাথিং বাট, দেখ এখান থেকে বলতে পারি এই সাইনের থিটা সি, দ্যাট ইজ ইকুয়াল টু থিটা সি। সো যদি বাই চান্স এরকম কেস নিস যে রশ্মিটা লম্বভাবে আপাতত হলো এবং কোনো রশ্মি বেরো না, তাহলে মনে রাখতে হবে তোকে প্রিজম কোণটা হতে হবে তোর সংকট কোণের সমান, ওই কাঁচের বা যে কাঁচের যে তৈরি প্রিজম নিচ্ছিস সেই কাঁচের সংকট কোণের সমান হতে হবে তোকে প্রিজম কোণটা। আর তুই যদি এরকম নিস i1 ইকুয়াল টু 90 নিস, তাহলে দেখ কী হবে? a ইকুয়াল টু এখানে 90 বসালাম, সাইন 91 1 বাই মিউ, তাহলে সাইন ইনভার্স 1 বাই মিউ, সাইন ইনভার্স 1 বাই মিউ মানে 2 সাইন ইনভার্স 1 বাই মিউ, দ্যাট ইজ ইকুয়াল টু তোর দাঁড়ালো 2 থিটা সি। কী দাঁড়ালো? তাহলে যদি বাই চান্স রশ্মিটাকে ঘেঁষে প্রবেশ করাস বা i1 এর মান 90 নিস, তাহলে কী দাঁড়ালো? যে এর মান 2 থিটা সি হবে, তাই তো? তার মানে থিটা সি প্রিজম কোণ নিতে গেলে তোকে আপাতন কোণ 0 নিতে হবে, আর 2 থিটা সি প্রিজম কোণ নিতে গেলে তোকে আপাতন কোণ 90 নিতে হবে। ওকে, তার মানে তুই এটা শিওর যে প্রিজম কোণের মান এ যদি গ্রেটার দেন 2 থিটা সি হয়, তবে গ্যারেন্টি রশ্মি বেরোবে না। কারণ থিটা সি যদি প্রিজম কোণের মান হয় তাহলে একমাত্র 0 ডিগ্রি আপাতন কোণের ক্ষেত্রে বেরোবে না, বাকি অন্য আপাতন কোণ হলে বেরোতেই পারে, কারণ প্লাস এই টার্মটা থেকে যাচ্ছে থিটা সির সাথে। আবার যদি i1 এর মান 90 নিস তাহলে 2 থিটা সি হচ্ছে, তাহলে এখান থেকে 0 থেকে 90 অব্দি সব নিয়ে নিলি, তাহলে 2 থিটা সি ম্যাক্সিমাম। তাহলে 2 থিটা সির থেকে যদি বেশি হয় বা ইকুয়াল হয় তাহলে কিন্তু কোনো রশ্মি বেরাবে না। 2 থিটা সি যদি কম হয় তাহলে কোনো একটা আপাতন কোণের জন্য রশ্মি বেরাতেও পারে, কিন্তু এর মান যদি 2 থিটা সির থেকেও বেশি হয় তাহলে আর কোনোভাবেই বেরোবে না। তার মানে আমাকে কী করতে হবে? আমাকে এই কেসটাতে তোকে এই থিটা সির মানটা বের করতে হবে এবং করেসপন্ডিং 2 থিটা সি বের করতে হবে। তাহলে 2 থিটা সির মান যা হবে সেটাই প্রিজম কোণের মান হলে আর কিন্তু রশ্মি বেরোবে না। ওকে, এটাই তো শর্ত। তাহলে আমরা এখানে কাজটা করি। তাহলে প্রথমে এখানে মনে কর কোনো রশ্মি একটা আপাতন কোণ নিলাম, এটা তোর অভিলম্ব, প্রতিসরণ কোণ নিলাম, এটা এর অভিলম্ব, তারপরে ঘেঁষে চলে গেল। ওকে, তাহলে এটা হলো i1, এটা হলো r1, এটা হলো থিটা সি, আর এটা হলো 90, তাই তো? চল তাহলে ফার্স্ট সারফেসে যদি স্নেল ফেলি, এবার আর সেটা হচ্ছে না, মান বসাতে হবে 1.33 ইন্টু সাইন অফ i1 is equal to 1.33 into sin of i1 is equal to 1.5 into sin of r1। এটা একটা সারফেস, আর ওইখানে ফেললে 1.5 into sin of theta c equal to 1.33 into sin of 90। ওকে, দুটো সারফেসে আমি স্নেল ফেলে দিলাম, কিন্তু আমার এইটার কোনো দরকার নেই, কারণ এখান থেকে আমার থিটা সিটা বেরিয়ে যাবে। আর থিটা সি যদি তোর বেরিয়ে যায় তাহলেই তুই বলে দিবি যে এর মান যদি 2 থিটা সি হয় তাহলেই কোনো রকম রশ্মি বেরোবে না। সো এখান থেকে তোর সাইন থিটা সি কী হচ্ছে বল? সাইন থিটা সি হচ্ছে তোর এদিকে 1.33, এটা 1 হয়ে গেল, ডিভাইডেড বাই 1.5। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে, 1.33 1.5, তাহলে পয়েন্ট উঠালাম, এখানে একটা শূন্য দিয়ে দিলাম, তো 150 আর 133, এটা 0 3 কাছাকাছি কেটে দিলাম, তার 13/15, তাহলে 15কে যদি 0 পয়েন্ট করলাম তাহলে 130 হলো। তাহলে 4 15 60, 5 15 75, 8 6 15 90, 7 15 105, 8 15 তোর 120, আর 9 15 135, মানে 8 5 কথা। তো সাইন থিটা ছিল 0.85। এবার 0.8 হয় সাইন 60, তাহলে থিটা সির মান হতে পারে তোর নিয়ার অ্যাবাউট 70।
থিটা মান কত হবে 70, অর্থাৎ এর মান হবে 2 ইন্টু 70, দ্যাট ইজ ইকুয়াল টু 140 ডিগ্রির কাছাকাছি। তাহলে যদি প্রিজম কোণের মান 140 ডিগ্রি কাছাকাছি হয় তাহলে কোনো রকম রশ্মি কোনোভাবেই বেরাবে না। এটা হলো জেনারেল ফর্মুলা যে এর মান এটা হতে গেলে রশ্মি বেরায় না। এবার তার মধ্যে এই সেকেন্ড টার্মটাকে থিটাসি বলে, ফার্স্ট টার্মটার I1টাকে যদি আমি 0 ধরি তাহলে দেখা গেল শুধু থিটাসি, আর যদি 90 দেখা গেলো তাহলে দেখা 2 থিটাসি। তাহলে 2 থিটাসিটা গ্যারেন্টেড যে এখান থেকে কোনো রশ্মি বেরাবে না, আর থিটাসির জন্য I1কে 0 ডিগ্রি হতে হয়। সো যে কোনো অ্যাঙ্গেলে পড়ার জন্য মাস্ট বি এর মান যদি 2 থিটাসি হয় তাহলে কোনোভাবেই রশ্মি বেরাচ্ছে না, সো এর মান হবে 140। তোদের বইয়ের উত্তরটা দেখে নিই। তোদের বই বলছে তোর ভাই লোক ওই 125 বলছে, ও কোনো ব্যাপার না, 125 মানে 125, আমি তো ভুল করলাম, দেখিনি 0.8 ছিল সাইন 60, হ্যাঁ একটু ভুল করলাম ভাবতে পারিস, 0.8 ছিল সাইন 60, তাহলে 0.85 নিয়ার অ্যাবাউট 65, 70 না, হ্যাঁ 130 এটা রাখ। তুই যদি পরীক্ষায় 140 করিস কাটবে না, চিন্তা করিস না, ঠিক আছে। তুই তো ক্যালকুলেশন দেখালি যে তুই নিয়ার অ্যাবাউট ধরেছিস, তোর হাতে তো ক্যালকুলেটার নাই। যদি ক্যালকুলেটার থাকে তাহলে তো আর ক্যালকুলেশন করতে হচ্ছে না, নইলে ভাই এভাবেই করতে হবে, কিছু করার নেই নিয়ার অ্যাবাউট ধরে। চল নেক্সট 26 দেখ কী বলছে 26 তোর বলছে 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটা কাঁচের প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ 30 ডিগ্রি, যদি শূন্যে আলোর বেগ 3 × 10⁸ হয় তাহলে কাঁচে আলোর বেগ কত? ঠিক আছে, প্রতিসারক কোণ A = 60 ডিগ্রি, ওকে 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 ওকে। আর ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা M = দেওয়া আছে তোর 30 ডিগ্রি, ঠিক আছে। তোকে বের করতে হবে শূন্যে আলোর বেগ কত হলে কাঁচে কত, মানে তোর কাঁচের প্রতিসরাঙ্কটা আগে বের করতে হবে। হোয়াট ইজ দ্য প্রতিসরাঙ্ক? প্রতিসরাঙ্ক বের থাকলে প্রতিসরাঙ্ক = হয় C/V, ওখান থেকে তোর বেরিয়ে যাবে। C হলো 3 × 10⁸, V তারপরে দেখছি, ওকে মিউ বের করতে হবে। ডেল্টা M দেওয়া আছে, A দেওয়া আছে, মিউ বের করতে হবে। তো ডেল্টা M আর A দেওয়া হলে মিউ থাকবে, সরি আগের পেশা থেকে গেছিলো, মিউ = সাইন অফ ডেল্টা M প্লাস A/2 ডিভাইডেড বাই সাইন অফ A/2, যে ফটাফট কর না রে, সাইন অফ ডেল্টা M কত 30 প্লাস 60 90/2 45, সাইন অফ 60/2 30, 45 মানে 1/√2, 30 মানে 1/2, তাহলে 2/√2 is equal to √2. Put it here. V is equal to 3 × 10⁸ by √2. 3 × 10⁸, √2 মানে 1.4, 1.43 তো 2.2 × 10⁸, 1.5 থেকে ডাবল হতো 1.4, মানে একটু বেশি হবে 2.2 × 10⁸। उत्तर कत है 2.12, डजंट मैटर। चल मीटर पर सेकेंड, समझा कि नहीं समझा बोल, बहुत इजी था। चल नेक्स्ट देखने का 27 का बोलता है, 27 तेरे को बोलता है का একটি প্রিজমের প্রতিসারক কোণ 5 ডিগ্রি। আচ্ছা, প্রিজমের প্রতিসারক কোণ A = 5 ডিগ্রি, 5 ডিগ্রি মানে খুবই কোণ ছোট, তার মানে এখানে এটা কিন্তু পাতলা প্রিজম হয়ে গেল। পাতলা প্রিজমের কনসেপ্টে কিন্তু ডেল্টা M = হয় μ - 1 × A। আশা করি জানিস, নাকি ক্যালকুলেশন করে এটাও দেখাতে হবে? আচ্ছা দেখিয়ে দিচ্ছি, চল। ডেল্টা M = μ - 1 × A, দাঁড়া আগে লিখে নিই। সবুজ আলোর ক্ষেত্রে প্রতিসারাঙ্ক যদি 1.5 হয়, মিউ কোয়ালিটি যদি 1.5 হয়, তাহলে তো জানতে চেয়েছে ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এমটা কত। চল অঙ্ক তো খুবই সহজ, এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দিই। হ্যাঁ দেখ, একটা যদি প্রিজম নিস, আমি আর ওখানে গেলাম না, এখানে প্রিজম নিস, তাহলে এই তো এই অভিলম্ব, এটা I1, এটা R1, এটা R2, এটা I2, তাই তো। চল এটা মিউ, এটা 1, এটা 1, এখানে অ্যাপ্লাই করলে 1 × সাইন অফ I1 = মিউ × সাইন অফ R1, আর এদিকে এখানে এবার দেখ পাতলা প্রিজমের ক্ষেত্রে এটা A, পাতলা প্রিজমের ক্ষেত্রে কী হয় বলতো, সমস্ত অ্যাঙ্গেলগুলো ছোট হয়, আর অ্যাঙ্গেল ছোট হলে সাইন অফ থিটা = থিটা হয়, কস অফ থিটা = 1 হয়, আর ট্যান অফ থিটা = থিটা হয়। তো আমি সাইন অফ থিটা = থিটা এই কনসেপ্ট এখানে ইউজ করবো। তাহলে এখান থেকে বলতে পারি I1 জায়গা কথা হবে, শুধু I1 হয়ে গেল = মিউ × R1, ডান। এখানে করতে গেলে মিউ × সাইন অফ R2 = 1 × সাইন অফ I2, তাই তো। দ্যাট ইজ মিউ × R2 = I2, ডান। এটা হয়ে গেল I2, এটা I1, এটা I2। এবার ডেল্টা = কী হবে? ডেল্টা = হয় I1 + I2 - A। I1 এর মান মিউ × R1 + I2 এর মান
মিউ ইন্টু আর টু মাইনাস এ, দ্যাট ইজ মিউ কমন নিতে গেলে R1 প্লাস R2 মাইনাস এ, দ্যাট ইজ মিউ ইন্টু এ মাইনাস এ কমন নিতে গেলে মিউ মাইনাস ওয়ান। তাহলে নর্মাল চ্যুতি কোনো হয় এ ইন্টু মিউ মাইনাস ওয়ান, আর মিনিমাম ডেল্টা এমও হয় এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। ঠিক আছে, চল, কারণ এখানে তো আর মানে কোনো ফারাক পড়ছে না, I1 I2 এগুলো তো কিছু লাগছে না, সো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে ডেল্টা এম, ডেল্টাটা কনস্ট্যান্ট হয়ে যায় যদি পাতলা প্রিজম নিস, তাহলে সেটা সবসময় হয় মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। তো পুট ইট হিয়ার, কত হবে মিউ কত 1.5 মাইনাস ওয়ান ইন্টু 5, 1.5 থেকে 5 1 বদলে 0.5 ইন্টু 5, দ্যাটস 2.5 ডিগ্রি। চল নেক্সট 28 কি বলছে দেখ, 70 ডিগ্রি প্রতিসারক কোণের একটা প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত হলো। আচ্ছা, আলোক রশ্মি নির্গত হচ্ছে, ভালো কথা। প্রথম তলে কাঁচের ভিতর প্রতিসরণ কোণ 28 ডিগ্রি হলে দ্বিতীয় তলে রশ্মির আপাতন কোণ কত? আরে বাবা, খুবই কেমন টাইপের অঙ্কটা দেখতে, কি বলতে চাইছে? প্রিজম কোণ এ ইকুয়াল টু 70 ডিগ্রি, প্রথম তলে কাঁচের ভিতর প্রতিসরণ কোণ 28, মানে এইটা যদি আপাতন কোণ হয় I1, এই R1টা হলো তোর 28। আচ্ছা, ভালো কথা। তারপরে 28, দ্বিতীয় তলে রশ্মির আপাতন কোণ কত? যে দ্বিতীয় তলে রশ্মির আপাতন কোণ মানে R2, এই R2 জানতে চেয়েছে, তারপরে এটা হলো I2 জানতে চাইনি। আচ্ছা, মানে R1 দেওয়া আছে 28 ডিগ্রি, এ দেওয়া আছে 70 ডিগ্রি, R2 জানতে চেয়েছে। দেখ, মানে কোয়েশ্চেন পড়ে কোয়েশ্চেনটা বোঝাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে অর্ধেকের বেশি তোরা কোয়েশ্চেন পড়ে কোয়েশ্চেনটাই বুঝিস না বলে মনে হয় কত কঠিন। পড়ে যখন করতে গেলাম, কি অঙ্ক দিয়েছে, এ ইকুয়াল টু R1 প্লাস R2, পাতি অঙ্ক দিয়ে দিয়েছে। দেখ, তাহলে R2 ইকুয়াল টু এ মাইনাস R1, 70 মাইনাস 28, 10 থেকে 8 গেলে 2, 7 থেকে 3 গেলে 4, 42 ডিগ্রি। কি আছে রে? নেক্সট 29 কি বলছে? একটা প্রিজমের প্রতিসারক কোণ এ। আচ্ছা, প্রিজমটির একটি প্রতিসারক তলে রূপার প্রলেপ দেওয়া আছে। মানে কেসটা এরকম, প্রিজমের প্রতিসারক কোণ এ, একটা তল যেটাকে রূপার প্রলেপ দেওয়া আছে, ভালো কথা। অপর তলে আলোক রশ্মি 2a কোণে আপতিত হলো। তাহলে এখানে যদি আপাতন কোণ এটা নিই, এটা যদি অভিলম্ব হয়, এই আপাতন কোণটা 2a, তারপরে প্রতিসরণ হবে। আচ্ছা, দেখছি আপাতিত হয়ে রূপোর প্রলেপ দেওয়া তলে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে। এই জায়গাটাই কনসেপ্ট, হ্যাঁ, রূপোর প্রলেপ দেওয়া তলে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে। আচ্ছা দেখ, আয়না থেকে একই পথে ফিরে তখনই আসবে যখন আয়নার উপর রশ্মিটা লম্বভাবে পড়বে। তাহলে আয়নার উপর কিন্তু রশ্মিটা, তাহলে এখানে এটাকে আরেকটু চেঞ্জ করতেই হবে, নাহলে বেশি যাচ্ছে। মনে কর এটা হলো আপাতন রশ্মি, এইটা হলো প্রতিসিত রশ্মি, যেটা আয়নার উপর কিন্তু যাতে লম্বভাবে হয়। দেখ, ঠিক, এটা হলো প্রতিসিত রশ্মি, কারণ আয়নার উপর যদি লম্বভাবে না পড়ে তাহলে সেটা একই পথে প্রতিফলিত হয় না। আয়নার ক্ষেত্রে একমাত্র লম্ব আপতনের ক্ষেত্রেই সেটা ওই পথে ফিরে যায়, আদারওয়াইজ সেটা ওই পথে ফিরে যায় না। তার মানে তোর যেহেতু সেকেন্ড সারফেসটা আয়না, সো সেখানে আপাতন কোণটা অবশ্যই 0 ডিগ্রি হবে, লম্ব আপতন হবে, নইলে রশ্মিটা ওই পথে ফিরে কখনোই যাবে না। ওকে, তাহলে এখানে আমি I1টা জানি, এটা R1টা জানি না, R2টা জানি, সেটা হলো কিন্তু না 0 ডিগ্রি। ঠিক আছে, R2টা কত 0 ডিগ্রি। ঠিক আছে, এবার I2 এর গল্পই নাই, কারণ এদিকে ফিরে এসছে। এবার কোশ্চেন আসি ফিরে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত? মিউ ইজ ইকুয়াল টু কত জিজ্ঞেস করেছে। আচ্ছা, দেখা যাক কি হয়। ফার্স্ট অফ অল যদি আমরা এর কথা বলি, এ ইকুয়াল টু হয় R1 প্লাস R2। ওকে, যার মধ্যে R1 R2টা 0 ডিগ্রি, অর্থাৎ R1 ইকুয়াল টু এ, একটা হলো। সেকেন্ড, আমরা যদি এই সারফেসে স্নেল ফেলি তাহলে বলতে পারি 1 ইন্টু সাইন অফ 2a ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন অফ R1
যেটা এ হয়ে গেছে আরেক লাইন করতেই পারতাম, তাহলে এখানে এটা না লিখে আমি I1 নিয়ে লিখলাম, পরের লাইনে চেঞ্জ করছি, অর্থাৎ সাইন অফ 2a ইকুয়াল টু মিউ ইন্টু সাইন অফ এ। আচ্ছা, প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে তোর মিউ কত, তাহলে এখান থেকে আমি মিউ ইকুয়াল টু বলতে পারি সাইন অফ 2a ডিভাইডেড বাই সাইন অফ এ, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন অফ 2a করতে গেলে 2 সাইন এ কস এ, আশা করি ম্যাথামেটিক্সটা জানিস তোরা, বাই সাইন এ কেটে গেল, দ্যাট ইজ 2 কস এ। নেক্সট, লাস্ট বাট অবভিয়াসলি নট লিস্ট 30, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। একটা প্রিজমের প্রতিসারক কোণ এ, তার উপাদানের প্রতিসারাঙ্ক আবার কট a/2, ন্যূনতম চ্যুতি কোণ কত? মানে a ইকুয়াল টু a, ডেল্টা m ইকুয়াল টু কত, আর মিউ ইকুয়াল টু কট a/2, এটা হলো প্রবলেম, তাই তো? প্রিজম কোণ এ মানে প্রতিসারক কোণ, উপাদান প্রতিসারাঙ্ক a/2, ন্যূনতম চ্যুতি কোণ ডেল্টা m কত? তো ডেল্টা m কত? মিউ দেওয়া আছে। আচ্ছা, ডেল্টা m ইকুয়াল টু হয় 2i মাইনাস a, তাই তো? একটা হয় ডেল্টা m ইকুয়াল টু 2i মাইনাস a। তো একটু ছবিটা যদি আঁকি, আচ্ছা ছবি আঁকে না, ফর্মুলা দিয়ে করি, ছবি আঁকার কি আছে, ফর্মুলা দিয়েই করি, ছবি আঁকেও করতে পারিস, ফর্মুলা দিয়ে করি যে ডেল্টা m ইকুয়াল টু একটা ফর্মুলা হয় সাইন অফ ডেল্টা মিউ ইকুয়াল টু হয় সাইন অফ ডেল্টা m প্লাস a/2 ডিভাইডেড বাই সাইন অফ a/2, এটা দিয়ে করছি। তাহলে আমরা স্নেল ফেললাম না, স্নেল ফেলে ছবি এঁকেও করতে পারতি, কোনো ব্যাপার না। চল, এই মিউটা হলো কট a/2। আচ্ছা, ডেল্টা এমটা তোকে বেরি করতে দিয়েছে, তাই তো? ডেল্টা এম তোকে বের করতে দিয়েছে, মিউটা আবার কট a/2 দেওয়া আছে, তাহলে সাইন অফ ডেল্টা এম প্লাস a/2 ডিভাইডেড বাই সাইন অফ a/2, তাহলে সাইন অফ ডেল্টা এম প্লাস a/2 ইকুয়াল টু হচ্ছে কট a/2 ইন্টু সাইন a/2। আচ্ছা, কটকে আবার লেখা যায় কস a/2 ডিভাইডেড বাই সাইন a/2 ইন্টু সাইন a/2, সাইন a/2 কেটে গেল, তাহলে কস অফ a/2। আচ্ছা, কস অফ a/2 কে লেখা যায় সাইন অফ 90 মাইনাস a/2, তাহলে সাইন যদি উঠিয়ে দিই, অর্থাৎ ডেল্টা এম প্লাস a/2 ইকুয়াল টু 90 মাইনাস a/2 আসছে কি না দেখি, ডেল্টা এম প্লাস a ইকুয়াল টু 180 মাইনাস a, ডেল্টা এম ইকুয়াল টু 180 মাইনাস 2a, দেখতে মিলল? মিলে গেছে, বুঝে গেছিস আশা করি। চল টাটা, বাই বাই, দেখা হবে পরের লেন্সের ক্লাসে।